আসসালামু আলাইকুম। হঠাৎই বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় বাংলাদেশের নতুন গঠিত রাজনৈতিক দল এনসিপি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে গঠিত গণ অধিকার পরিষদের একীভূত হওয়া, হঠাৎ করে এই আলোচনাটা কেন আসলো? এই আলোচনাটা দীর্ঘদিন যাবৎ চলছিল। ভিপি নুরুল হক নূর এবং এনসিপির কিছু তরুণ নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন যাবৎ চাচ্ছিল যে 18 এবং 24-কে এক করা। 18 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আন্দোলনের প্রতি যে আগ্রহ মানুষের মধ্যে জাগ্রত করা, সেটা 2018 সালে শুরু হয়েছিল এবং 24-এর সেই একই বিষয় নিয়ে কোটার যে পরিপত্র বাতিল, সেই বিষয়টি নিয়ে আন্দোলন, এবং সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন। এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে বর্তমানে এনসিপির কিছু নেতা, যেমন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে এই আন্দোলনে ভূমিকা রেখেছে নুরুল হক নূরও। আপনারা জানেন রিমান্ডে কি রকম তার উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিল তারা অধিকাংশই পূর্বে এই গণ অধিকার পরিষদের সাথে যুক্ত ছিল। যেমন আক্তার হোসেন, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম বা আরো যারা যারা আছে, অধিকাংশই মানে এই আন্দোলনে যুক্ত হওয়ার আগে তারা গণ অধিকার পরিষদ ছিল, তারপরে ছাত্র শক্তি করে সেখান থেকে একটা গণ অভ্যুত্থান হয়। এখন একীভূত হওয়ার যে চিন্তা বা আলোচনা, সেই আলোচনাটা এতদিন আমরা ভাবতাম মানুষ মুখে মুখে, কিন্তু এখন প্রকাশ্যে সার্জিস আলম, রাশেদ খান, এমনকি শাকিলুজ্জামান এরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন এবং এটা নিয়ে যে আলোচনা চলছে সেটাও বলেছে। এবং শুধু গণ অধিকার পরিষদ না, সার্জিস আলমের ভাষায় সেখানে গণসংহতি আন্দোলন, আপ বাংলাদেশ সহ আরো কয়েকটি দলের কথা বলা হচ্ছে। এটা যদি হয় আসলে কেমন হবে? তার মানে তারুণ্যের যে একটা রাজনীতির মিশেল, সেটা সেখানে হবে। সেই বিষয়টি নিয়ে পরে আলোচনা করছি। আগে দৈনিক ইত্তেফাক থেকে নিউজটি পড়ছি। এনসিপি গণ অধিকার পরিষদ মিলে আসছে নতুন রাজনৈতিক দল। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাঁকজমকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করেছে। তবে 7 মাসের মধ্যেই দলটির শীর্ষ নেতারা আর এককভাবে রাজনীতি না করে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। এ লক্ষ্যে এনসিপি গণ অধিকার পরিষদের মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন, নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে এনসিপি গণ অধিকার পরিষদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে দাবি, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এনসিপি গণ অধিকার পরিষদের মধ্যে আলোচনা চলছে এবং আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান বলেন, দেশের মানুষ এখন রাজনীতিতে তরুণ নেতৃত্ব দেখতে চায়। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, 24 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে তরুণরা যে সম্ভাবনা প্রমাণ করেছে, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ভূমিকায় ভূমিকা রাখা তরুণরা ঐক্যবদ্ধ হলে দেশের মানুষ আস্থা অর্জনের মতো একটি শক্তিশালী প্ল্যাটফর্ম পাবে। তার ভাষায়, কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার পর্যন্ত আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তরুণদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। এনসিপির অনেক নেতা একসময় গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনে যুক্ত ছিল। তার মধ্যে 18 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই গণ অভ্যুত্থানের বীজ বপিত হয়েছিল। গণ গণ অধিকার পরিষদই রাজপথের আন্দোলন থেকে গড়ে ওঠা একমাত্র সম্ভাবনাময় রাজনৈতিক দল। তিনি দাবি করেন, গণ অভ্যুত্থান পরবর্তী 1 বছরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবির বাণিজ্য কিংবা দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণদের ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ নির্মাণে আমরা অনেক দিন ধরেই এনসিপি সহ আরো কয়েকটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চালাচ্ছি। দেশের বৃহত্তর স্বার্থে জুলাইয়ের মূল অংশীদারদের ঐক্যের বিকল্প নেই। এদিকে নতুন রাজনৈতিক দলের বিষয়ে এনসিপি নেতা সার্জিস আলম গণমাধ্যমকে বলেন, অ্যাকোমোডেশনে কোন পদে কে থাকবেন সেটি গুরুত্বপূর্ণ। একাধিক রাজনৈতিক দল থাকায় বিষয়টি আরো কঠিন হচ্ছে, কারণ সবাই আহ্বায়ক, সদস্য সচিব বা গুরুত্বপূর্ণ পদে থাকতে চায়। এ বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শীর্ষ নেতাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা একসাথে কাজ করবেন এবং আলোচনা অব্যাহত থাকবে।
মানে এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আলোচনা চলছে, আরো কয়েকটি সংগঠনও এখানে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে। এবং যাই হোক, এখন এই যে যে একীভূত হওয়ার যে বিষয়টি, এটি কি আসলেও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করলে সম্ভব? এই বিষয়টি নিয়ে একটু কথা বলি। ধরেন যদি আপনি একীভূত করতে চান বা একটা রাজনৈতিক দল করতে চান, সেক্ষেত্রে সবচেয়ে বড় বাধার জায়গাটা হবে কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে। সেখানে নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ নিবন্ধিত একটা দল, এনসিপি নিবন্ধন পায়নি। অপরদিকে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তি নাহিদ ইসলাম। সেই হিসাবে কাকে আপনি আহ্বায়ক বানাবেন, কাকে সদস্য সচিব বানাবেন? সাধারণ সেন্সে যদি আপনি বলেন, সেক্ষেত্রে নুরুল হক নূর, যেহেতু নাহিদের আগেও নেতা ছিল, নাহিদ মেনে নিলেও নিতে পারে, কিন্তু এতে তাদের কতটুকু ফলপ্রসূ হবে এটা আসলে আমার বুঝে আসে না। এবং এখানে গণসংহতি আন্দোলনের কথা বলা হচ্ছে, সেখানে জুনায়েদ সাকিকে কোথায় রাখবে? বা আপ বাংলাদেশের কথা হচ্ছে, সেখানে আলী হাসান জুনায়েদের কথা বা রাফি সালমান রিফাতের কথা, এরা কোথায় থাকবে? এই বিষয়গুলো নিয়ে বা এনসিপির যে পরের সারির নেতারা, সদস্য সচিব আক্তার হোসেন বা যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বা আরো যারা যারা আছে, এদেরকে কোথায় রাখবে? এই বিষয়গুলো সমন্বয় করা এতটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। একটা জোট করে ফেলা যতটা সহজ, কিন্তু দলগুলো একে একভূতি করা এতটাই সহজ বলে আমার মনে হয় না। এই জন্য দলগুলো আসলে কি করবে সেটা তারাই জানে। যদি এরকম তরুণদের একটা রাজনৈতিক দল হয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা হওয়া উচিত, এটা অনেক ভালো হবে। কারণ তরুণরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে, সাধারণ তরুণরা এতে সাহস পাবে। কিন্তু হঠাৎ করেই এনসিপি, যারা নূরের বিরুদ্ধে, হান্নান মাসুদের আমরা দেখেছি কিরকম মানে বক্তৃতাবাজি দেখেছি। আহ, মানে নূরের মতো মানুষকে কিভাবে মানে টকশোর মঞ্চেই করা হয়েছে, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে কথা বলা হয়েছে, গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান বা নুরুল হক নূর, এরাও নতুন দলকে বিভিন্ন ভাবে হেয় করার চেষ্টা করেছে। হঠাৎ করেই কেন এই জোট গঠনের জন্য বা নতুন একভূতি করার চিন্তা মাথায় আসলো? আমার ব্যক্তিগত অবজারভেশন অনুযায়ী আমার মনে হচ্ছে ডাকসু জাকসু নির্বাচন দেখে তারা বুঝে গেছে যে তারুণ্যের যে শক্তিতে তারা বলীয়ান মনে করছে, সেই তারুণ্যের শক্তিটা আসলে তাদের না। এবং গণ অভ্যুত্থানে যে তারুণ্যের শক্তি দেখেছিল, সেই শক্তিটা এনসিপি মনে করেছিল এটা আমার শক্তি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এটা আসলে শিবিরের শক্তি। এই তারুণ্যের শক্তিটা পুরোটাই শিবিরের শক্তি। এখন তাদের টনক নড়েছে যে যেখানেই যাব তারুণ্যের শক্তি তো সব শিবিরের পিছনে যাচ্ছে, জামাতের পিছনে যাচ্ছে। তাহলে আমাদের পিছনে কে আছে? এবং আমরা দেখেছি মানে ডাকসুতে এনসিপির যে ছাত্র সংগঠন, ছাত্র সংসদের আবু বকর মজুমদার এবং আব্দুল কাদের, তারা চতুর্থ স্থান লাভ করেছে। মানে প্রথম তো হয়নি, পাশাপাশি তারা ভেবেছিল যে তারা প্রথম হবে, যেহেতু তারুণ্যের শক্তি তাদের, ছাত্ররা তাদের পক্ষে। কিন্তু তারা বুঝতে পারেনি এটা শিবিরের। শিবির পিছন থেকে ব্যাকআপ দিয়ে আন্দোলনটা চালিয়ে দিয়েছে, ভাবছে যে না এটা আমাদের আন্দোলন। এখন যেহেতু শিবির আলাদা হয়ে গেছে, এখন সব শিবিরের পিছনে চলে গেছে। এখন এই যে যে আপ বাংলাদেশকে তারা নিতে চাচ্ছে, এই আপ বাংলাদেশও যে শিবিরের না, এটা আপনারা কিভাবে বুঝবেন? এই জন্য বলতে চাই যে এই যে যে তারুণ্যের শক্তি, সেই তারুণ্যের শক্তি যখন মানে ডাকসুতে প্রমাণিত হলো, জাকসুতে প্রমাণিত হলো শিবিরকে পছন্দ করছে, এখন তাদের আরো তরুণদের ঐক্যবদ্ধ করা ছাড়া রাজনীতিতে তাদের কোনো লাভ হবে না। এই জন্য এই দলগুলোর উদ্দেশ্যে বলতে চাই, যদি এরকম একটা দল হয়, বাংলাদেশে একটা হাইপ তৈরি করা যাবে। এবং এরাই যে আসলে অভ্যুত্থানের শক্তি, সেটাও তারা প্রমাণ করতে পারবে, যদিও এটা অনেকটাই অসম্ভব বলে আমার মনে হচ্ছে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।